আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। আগস্ট অক্টোবরে ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে বলছেন আমির খসরু। এদিকে সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমদ। জানাবো মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচনে অযোগ্য, একমত জামায়াত। বীরগঞ্জে ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩, আহত ৪। এবং সর্বশেষ জানাবো নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে বলছেন ডক্টর শফিকুর রহমান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আগস্ট অক্টোবরে ভোট হতে পারে, ডিসেম্বরে কেন যেতে হবে বলছেন আমির খসরু। নির্বাচন যত বিলম্বিত হচ্ছে দেশকে তত বেশি অস্থিরতার দিকে ঠেলে দেওয়া হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি প্রশ্ন রাখেন, নির্বাচনের জন্য ডিসেম্বর পর্যন্ত যেতে হবে কেন? আমি তো দেখছি ডিসেম্বর পর্যন্ত যাওয়ার কোনো কারণ নেই। নির্বাচনের জন্য ৩ মাস সময় দরকার। আগস্ট, সেপ্টেম্বর বা অক্টোবরে নির্বাচন হতে পারে। বিএনপির এ নেতা বলেন, সরকার এমনভাবে কাজ করছে যেন তারা একটি নির্বাচিত সরকার, অথচ এটি অন্তর্বর্তী সরকার। তাদের দায়িত্ব ছিল একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করে ক্ষমতা নির্বাচিত সরকারের কাছে হস্তান্তর করা। সরকারের সমালোচনা করে তিনি বলেন, করিডোর, বন্দর, বিনিয়োগ সম্মেলন এসব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। প্রশ্ন হলো, এই সরকারের এসব সিদ্ধান্ত নেওয়ার বৈধতা কোথায়? এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র সংক্রান্ত আদালতের আদেশ বাস্তবায়ন না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন আমির খসরু। তিনি বলেন, আদালতের আদেশ মানা না হলে আইনের শাসনের প্রশ্ন চলে আসে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কার স্বার্থে কাজ করছে সেটিও এখন প্রশ্নবিদ্ধ। সরকার বলে সংস্কার হবে, ঐক্যমত্য হবে, কিন্তু সেই ঐক্যমত্য কোথায় তৈরি হচ্ছে? কাদের সঙ্গে এই ঐক্যমত্য? বিএনপি সিনিয়র নেতা বলেন, বাংলাদেশে আমরা একটি স্থিতিশীল সহাবস্থানের রাজনীতি করতে চাই। সাংঘর্ষিক কোনো রাজনীতি আমরা চাই না। যারা বিশ্বের বিভিন্নভাবে এটিকে ভিন্ন দিকে নিতে চাচ্ছেন আমরা তার বিরোধিতা করবই। আমির খসরু বলেন, আগামীতে যত নির্বাচন তা যেন সুষ্ঠু গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, এটি যেন একটি রুটিনে পরিণত হয়। সরকার যে আস্থা হারাচ্ছে এটি দেশের জন্য দুর্ভাগ্য। বিএনপির পক্ষ থেকে 2 মাস আগে বলা হয়েছে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি লিখিত দিয়েছি, অর্থাৎ আইনি প্রক্রিয়ায়। কিন্তু সরকার নাটক কেন করলো? মানুষের মনে এমন প্রশ্ন রয়েছে। সরকার যেভাবে চলছে এভাবে একটা দোকানও চলে না বলছেন অলি আহমদ। দেশের সামগ্রিক রাজনৈতিক ও প্রশাসনিক প্রেক্ষাপটে উদ্বেগ প্রকাশ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির সভাপতি কর্নেল অলি আহমদ বলেছেন, সরকার যেভাবে চলছে এভাবে একটা সরকার চলে না, এমনকি একটা দোকানও চলে না। অলি আহমদ বলেন, দেশের প্রেক্ষাপট নিয়ে সবাই চিন্তিত, সবাই মঙ্গল চায়। ঢাকা অচল প্রায়। তার দাবি যেটা আছে সেটা নিয়ে রাস্তায় নেমে গেছে। কেউ মেয়র হতে চায়, চাকরি তাকে বরখাস্ত হয়েছে, চাকরি নিতে চায়, রাস্তা বন্ধ। দাবি দেওয়া সঙ্গত কিনা তার ধারে কাছেও নেই। নিজের স্বার্থ হাসিল করার জন্য 18 কোটি মানুষকে হয়রানি করার চেষ্টা করছে। অলি বলেন, আমার ইচ্ছে হলো আমি রাস্তায় বসে গেলাম। সরকার একটা নমনীয় ভাব নিয়ে চলছে। বিএনপির বিরুদ্ধে, অন্যান্য রাজনৈতিক দলের বিরুদ্ধে মামলা। আজকে 9 মাস পর্যন্ত সেই মামলার সমাধান হয়নি। বিএনপির সাবেক নেতা বলেন, বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে। হয়তো আমার নাম ব্যবহার করছে, হয়তো আমার দলের নাম ব্যবহার করছে। সরকারের কাজ হলো তাদেরকে ধরা। এখানে কারো প্রতি দয়া দেখিয়ে দেশ চালানো চলবে না। তিনি বলেন, গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ায় তাদের কোনো অধিকার নেই। দেশের বড় রাজনৈতিক দলের নেতাদেরকে ডেকে দেশের বড় বড় সিদ্ধান্ত নেওয়া যেতে পারে। সশস্ত্র বাহিনী একটা বড় হোল্ডার, তাদের সঙ্গে আলোচনা করতে হবে। আমি দল বলবো না, গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আলোচনা করতে হবে। মানবতা বিরোধী অপরাধের চার্জশিট হলে নির্বাচন অযোগ্য, একমত জামায়াত। মানবতা বিরোধী অপরাধের কোনো মামলায় চার্জশিট হলে সেই মামলায় আসামিরা নির্বাচনে অযোগ্য বলে ঘোষিত হবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের এমন প্রস্তাবে একমত পোষণ করেছে জামায়াতে ইসলামী। যদিও দলটি এর আগে প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বলেছিল, শুধু দোষী সাব্যস্ত হলেই নির্বাচনে অযোগ্য বলে গণ্য হবেন। তিনি বলেন, সাধারণভাবে কোনো ব্যক্তি যদি ফৌজদারি অপরাধের কারণে 2 বছরের বেশি সাজাপ্রাপ্ত হন তাহলে ট্র্যাডিশনালি তিনি নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। আরেকটা বিষয়ে আমরা একমত হয়েছি, কোনো মামলায় দোষী সাব্যস্ত হওয়া, তবে যারা মানবতা বিরোধী অপরাধ করেছেন তাদের কারো বিরুদ্ধে যদি মামলার চার্জশিট হয়ে যায় তাহলে তিনি আর নির্বাচন প্রার্থী হতে পারবেন না। যদিও সাধারণ নিয়ম হচ্ছে একটা লোকের বিরুদ্ধে চার্জশিট দিলে অযোগ্য হবে না, দোষী সাব্যস্ত হতে হবে। তাহির বলেন, মানবতা বিরোধী অপরাধ ভিন্ন মাত্রার অপরাধ, এটা সাধারণ অপরাধ নয়। এটার জন্য একটা সুনির্দিষ্ট সময়কে ধরে মানবতা বিরোধী অপরাধে জড়িত মর্মে চার্জশিট হলে তিনি নির্বাচন অযোগ্য হবে। এটা তো কমিশনের প্রস্তাব। এ ব্যাপারে আপনাদের অবস্থান কি, পক্ষে না বিপক্ষে?
এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, অন্যান্য অপরাধের মতো মানবতা বিরোধী অপরাধ এক না, এটার জন্য শাস্তির ক্ষেত্রে 2 বছরের অপেক্ষার কথা বলেনি কমিশন। আমরাও তাই কথা বলিনি, চার্জশিটকে আমলে নিতে বলেছি। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে 1971-73 সালেও এরকম একটা আইন হয়েছিল, যেটা ক্রিমিনাল কেসের মতো না। তারা বলেছেন বিশেষ সময়ের অপরাধের শাস্তি নিশ্চিতে বিচার প্রক্রিয়ার চার্জশিটকে আমলে নিতে। সেটার সঙ্গে আমরা এগ্রি করেছি। আপনারা কি তাদের মতটা মেনে নিয়ে এই প্রস্তাবে ঐক্যমত পোষণ করেছেন নাকি নিজেরা প্রস্তাব করেছেন? এমন প্রশ্নের ব্যাখ্যা করে জামায়াতে নায়েবে আমির বলেন, আমরা প্রস্তাব করেছিলাম যে দোষী সাব্যস্ত হলেই কেবল নির্বাচন অযোগ্য হিসেবে গণ্য হবেন। তবে আমরা মানবতা বিরোধী অপরাধের যে আইন সেটা অন্তর্ভুক্ত করতে বলেছিলাম, কিন্তু তারা বলেছেন এটা করলে লম্বা সময় লাগবে, তখন ট্রাইব্যুনালের রায় হবে, সেটার বিরুদ্ধে উচ্চ আদালতে যাবে, সব মিলিয়ে দীর্ঘ সময়। সেজন্যই আমরা তাদের মতে একমত হয়েছি। অন্তর্বর্তী সরকারের সময়কাল সম্পর্কে তাহের বলেন, একটা সরকার থেকে আরেকটা সরকারের মাঝে মিনিমাম সময় থাকবে। অন্তর্বর্তী সরকারের অনেক লম্বা সময় থাকার সুযোগ নেই, কিন্তু যেহেতু বিশেষ পরিস্থিতিতে আসা এই সরকারের সাথে সংস্কারের বিষয় আসছে, সংস্কারের জন্য আমরা মিনিমাম সময়টা দিতে চাই। এরপর শিগগিরই নির্বাচন দিতে হবে, নির্বাচনটাই বেটার সলিউশন। উল্লেখ্য, 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে 1 মাসের বেশি সময় ধরে চলা আন্দোলনে হত্যার ঘটনাকে গণহত্যা বলছে বর্তমান সরকার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে উঠে আসা তরুণদের নিয়ে গঠিত এনসিপি নেতাকর্মীরাও একই দাবি করে বিচার দ্রুত সম্পন্ন করা জোর দিয়ে আসছে। এ নিয়ে গঠিত ট্রাইব্যুনালে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। গণহত্যা ও গুমের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক কয়েকজন মন্ত্রী, এমপি, পুলিশের সাবেক আইজি সহ কয়েকজন সদস্যের বিচারের প্রক্রিয়া শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধের ট্রাইব্যুনালে। বীরগঞ্জের ট্রাক মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে নিহত 3, আহত 4। দিনাজপুরের বীরগঞ্জের ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 3 জন নিহত হয়েছেন। সকাল 7টার দিকে দিনাজপুর ঠাকুরগাঁও মহাসড়কের বীরগঞ্জ উপজেলার বাবলু ফার্মের সামনে দুর্ঘটনায় আহত হয়েছেন আরও 4 জন। নিহতরা হলেন মাইক্রোবাস চালক ঠাকুরগাঁও সদর উপজেলার সদর রোড কলোনিপাড়ার মৃত আব্দুল হোসেনের ছেলে মানিক হোসেন ও মাইক্রোবাসের যাত্রী একই উপজেলার হাজীপাড়ার মৃত হাফিজুর রহমানের ছেলে দেলোয়ার হোসেন। গুরুতর আহত 5 জনকে হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের আরেক যাত্রী মারা যান, তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর ও উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মুসলিম উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল 7টার দিকে বৃষ্টির মধ্যে ঠাকুরগাঁও থেকে একটি মাইক্রোবাস দিনাজপুরের দিকে আসছিল, অপরদিকে একটি ট্রাক ঠাকুরগাঁওয়ের দিকে যাচ্ছিল। পথে ঘটনাস্থলে মাইক্রোবাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার খবর পেয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন। সেখানে 2 জনের মরদেহ উদ্ধার করা হয়। পরে গুরুতর আহত 5 জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পথে মাইক্রোবাসের এক যাত্রী মারা যান। বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, এই ঘটনায় যান চলাচল স্বাভাবিক আছে, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। নামাজের শিক্ষা ব্যক্তি, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করতে হবে, বলছেন ডক্টর শফিকুর রহমান। সালাতের শিক্ষায় উজ্জীবিত হয়ে আদর্শ পরিবার, সমাজ ও রাষ্ট্র গঠনে সকলকে প্রাণান্তকর প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। ডক্টর শফিকুর রহমান বলেন, ইসলাম একটি পরিপূর্ণ সর্বজনীন জীবন বিধান, তাই আল্লাহ তাআলা আমাদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে দাখিল হতে বলেছেন। ইসলামের সুবিধাজনক বিষয় মানব আর অন্যগুলো মানব না এমনটি করার কোনো সুযোগ নেই, বরং জীবনের সকল ক্ষেত্রেই ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করা অত্যাবশ্যক। তিনি বলেন, নামাজ আল্লাহর দেওয়া বিধান ও শেখানো পদ্ধতি, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজের বিষয়ে বিশেষভাবে তাগিদ দিয়েছেন। এই নামাজকে সালাতুল উস্তা হিসাবে উল্লেখ করে বিশেষভাবে যত্নশীল হওয়ার নির্দেশ প্রদান করা হয়েছে। তাই আমাদেরকে নামাজের শিক্ষার আলোকে জীবন গঠন করে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে। বস্তুত নামাজই আখিরাতের প্রস্তুতি গ্রহণের অন্যতম মাধ্যম, কারণ ইয়া ও তাবাগুন তথা হাসরের ময়দানে সবার আগে নামাজের হিসাব গ্রহণ করা হবে। আমাদের প্রত্যেকের উচিত নামাজের শিক্ষা ব্যক্তি জীবন, পরিবার ও রাষ্ট্র গঠনে আত্মনিয়োগ করা। তিনি দেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে সকলকে জামায়াতের পতাকা তলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান জামায়াত আমির। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।